সুস্বাগতম সকলকে। আজকের ভিডিওর মধ্যে আমরা পড়তে চলেছি রাস্কিন বন্ডের লেখা একটা দারুণ সুন্দর রোম্যান্টিক গল্প বলা চলে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা আগের বছরের একটা গল্প ছিল যেটা রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট। সেই গল্পটা যারা যারা পড়েছো একবার জাস্ট কমেন্ট বক্সে জানিও, কারণ গল্পটা খুবই সুন্দর একটি গল্প ছিল। এই গল্পটার মধ্যে লাস্টে ছিল একটা দারুণ বড় টুইস্ট, যেটা প্রায় আমরা কল্পনাই করতে পারি না, বা একটু বেশ ভাবিয়ে তুলতো, বেশ মজা লাগতো শুনতে। এই গল্পটার মধ্যেও কিন্তু একটা টুইস্ট লাস্টে অপেক্ষা করছে, কারণ রাস্কিন বন্ডের লেখাগুলোই বা শর্ট স্টোরিগুলোই এমনভাবে শেষ হয় যে শেষ হয়েও হয় না শেষ বলা চলে। প্রথমেই রাস্কিন বন্ডের আমরা বেশ কয়েকটা কথা আমাদের জেনে নেওয়া উচিত যে তিনি কে ছিলেন, কারণ লেখককে না চিনলে তার লেখাকে আমরা সঠিক মর্যাদা দিয়ে হয়তো উঠতে পারি না। রাস্কিন বন্ড ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান লেখক। অ্যাংলো ইন্ডিয়ান মানে যিনি ইংরেজি ভাষায় ইন্ডিয়ার যে কালচার বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে বা লেখে, ইন্ডিয়াকে নিয়ে লেখে, তাকে বলে। তুমি যদি রাস্কিন বন্ডের বেশ কিছু লেখা পড়ো, সবই কিন্তু একটা ইন্ডিয়ান এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু লেখা, সব ধরনের মানে প্লটটা বলতে পারো। তাই জন্য তাকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান রাইটার বা লেখক, যাই বলবে তোমরা। তিনি কিন্তু বেশ কিছু পুরস্কার পেয়েছেন, যেমন পদ্মশ্রী ধরে নাও, পদ্মভূষণ ধরে নাও, সাহিত্য একাডেমি পুরস্কার ধরে নাও, এরকম কিন্তু প্রচুর পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। অর্থাৎ দারুণ লেভেলে কিন্তু একজন লেখক ছিলেন তিনি। এমনকি তিনি 17 বছর বয়সে তার প্রথম নোবেল লিখে ফেলেন, এবং যার জন্য তিনি সব থেকে বেশি খ্যাত, অর্থাৎ তার শর্ট স্টোরি, তার প্রথম শর্ট স্টোরি ছিল আনটাচেবল। এবং আজকে যে গল্পটা আমরা পড়তে চলেছি, অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা তিনি লিখেছিলেন 1988 সালে। তো বেশ অনেক কটা কথা জানা হয়ে গেল রাস্কিন বন্ডের ব্যাপারে, খুব ছোট্টভাবে জানলাম আমরা। এবার চলো গল্পের ডিপ মিনিং এর মধ্যে একটু ঢোকা যাক, কারণ গল্পের মধ্যে এমন কিছু বেশ লাইন আছে, এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো হয়তো কিছু মানে বলছে, কিন্তু সেন্টেন্স অনুবাদে কিন্তু মানেটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সেগুলোকে যেন আমরা ভালোভাবে ভেতর থেকে যেন বুঝতে পারি, পরীক্ষায় প্রশ্ন দিলে যেন ভালো করে লিখতে পারি, তার জন্য চলো গল্পটাকে বেশ খুঁটিয়ে পড়া যাক। এবং এতটাই সহজ, আমি তোমাকে বলছি, গল্পটা জাস্ট একবার শোনো, বেশ কয়েকবার, একবার না পারলে দুবার তিনবার শোনো, ইজিলি হয়ে যাবে, গোটা গল্পটা মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, পরীক্ষার খাতায় ইজিলি লিখে আসতে পারবে। খুব সুন্দর গল্প, চলো শুরু করা যাক। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। লেখক প্রথমেই বলছেন যে when I was at college I used to spend my summer vacations in Dera at my grandmother's place। অর্থাৎ when I was in college মানে লেখক যখন কলেজে পড়তো, মানে আমরা বুঝতে পারছি লেখক কিন্তু তখন একজন যুবক বলা চলে, যেখানে লেখক কোথায় পড়ছে, কলেজে পড়ছে। সে তার সামার ভ্যাকেশনস মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি, ঠিক আছে। এবার স্পেন্ড মানে কাটানো, তাহলে কাটাতো কি, গ্রীষ্মের ছুটি কাটাতো, কোথায় কাটাতো, দেহরাতে। এবার গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য সবাই তো আমরা কারোর বহুজনের আমাদের আত্মীয়দেরও বাড়ি যায়, কোথাও ঘুরতে বেড়াতে যায়, তেমন দেহরা কিন্তু একটা পাহাড় পর্বতের এলাকা, সেই জায়গায় কিন্তু ঘুরতে গেছিল। সেখানে কি ছিল, তার গ্র্যান্ড মাদার অর্থাৎ দেদা বলো ঠাকুমা বলো, তার কিন্তু বাড়ি ছিল সেই দেহরাতে। তো সেখানে কিন্তু ঘুরতে যেত প্রত্যেকটা সামার ভ্যাকেশন, অর্থাৎ গ্রীষ্মাবকাশ বলতে পারো বা গ্রীষ্মের ছুটি কাটাতে কি লেখক যেতেন সেখানে। I would leave the plains early in May, অর্থাৎ প্লেন্স মানে সমভূমি, সমভূমি ছেড়ে দিতেন কখন, মে মাসে কিন্তু তিনি সমভূমি ছেড়ে দিতেন। সমভূমি ছেড়ে দিতেন মানে এটা বোঝা গেল, কারণ তিনি যেখানে যাচ্ছেন সেটা হচ্ছে দেরা। দেরা হচ্ছে একটা কিন্তু দেরা বলো, দুন বলো, ঠিক আছে, এই জায়গাগুলো কি না একটা বেশ উঁচু উঁচু পর্বত পাহাড় এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা এক কথায় আর সমভূমি থাকছে না। কিন্তু তিনি যেখানে আছেন বা তার যেখানে বাড়ি, সেটা এখানে মেনশন করা হয়নি গোটা গল্পতে, সেই বাড়ির জায়গাটা হচ্ছে কিন্তু একটা সমভূমি বা প্লেন। এই প্লেন থেকে তিনি যাচ্ছেন দেরা, তাই জন্য বলছেন আমি প্লেনটা ছেড়ে দিতাম, অর্থাৎ সমভূমি ছেড়ে দিতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মানে হচ্ছে মে মাসের ঠিক শুরুতে কিন্তু আমি এটাকে ছেড়ে চলে যেতাম। অ্যান্ড রিটার্ন লেট, এবং কিন্তু ফিরতাম লেট ইন জুলাই মাসের প্রায় শেষ মুহূর্তে কিন্তু আমি কিন্তু ফিরে আসতাম। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। এবার আমরা একটা স্টেশনের নাম শুনতে পাচ্ছি যার নাম হচ্ছে দেউলি। সেটা কিন্তু খুব ছোট্ট বড় একটা স্টেশন দেউলি। এই স্টেশনটা অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা থেকে 30 মাইল দূরে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান টেরাই। এবার এটা ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, ইন্ডিয়ান টেরাই কি, ইন্ডিয়ান টেরাই মানে কিছুই না, এটা হচ্ছে দেখো একটা যদি আমরা পর্বত দেখি, পর্বতের মধ্যে বা পাহাড় বলতে পারো, পাহাড় পর্বত যখন শুরু হয় সেখানে কিন্তু যত উপরে যাবে তত কিন্তু গাছপালা কম থাকে, ঠিক আছে, কারণ সেখানে অক্সিজেনের লেভেলও কম থাকে। কিন্তু সব থেকে বেশি গাছপালা কোথায় থাকবে, তার আশেপাশে, তার যেটা পাদদেশ এলাকা বা নিম্নভূমি পাদদেশ এলাকা, সেখানে কিন্তু দেখতে পাই আমরা। তো সেই পাদদেশ এলাকাটাকে আমরা বলছি ইন্ডিয়ান টেরাই।
ঠিক আছে, এই পাদদেশ সেই অংশটাতে বলছে দের আর 30 মিল দূরে যে একটা ছোট্ট স্টেশন আছে দেউলি, সেখান থেকে শুরু হয়েছে বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস। শুরু হয়েছে কি হেভি জঙ্গলস, মানে কি ঘন বন জঙ্গল শুরু হয়েছে। কিসের ঘন ঘন বন জঙ্গল না ইন্ডিয়ান টেরাই। ইন্ডিয়ান টেরাই মানে সেই পাহাড় পর্বতের যে নিম্নভূমি বা পাদদেশ অঞ্চল বলতে পারো, সে পাহাড়ের পাদদেশ অঞ্চলে যে হেভি অর্থাৎ ঘন জঙ্গল আছে তার কিন্তু সূত্রপাত ঘটেছে সেই দেউলি নামক স্টেশনের কাছে থেকেই। The train would reach at Deoli at about 5 in the morning. প্রায় সকাল 5টার সময় সেটা কিন্তু দেউলি স্টেশনে স্টপেজ তার, সে দেউলি স্টেশনে কিন্তু ট্রেনটা গিয়ে দাঁড়ায়। এই সময় when the station would be dimly lit, dimly মানে হচ্ছে খুব মৃদু হবে, লিট মানে আলোকিত, খুব মৃদুভাবে আলোকিত, মানে খুব টিমটিম করে কোনো বাতি জ্বলছে, মৃদুভাবে আলোকিত। কি দ্বারা আলোকিত? উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। ইলেকট্রিক বাল্বস মানে হচ্ছে বৈদ্যুতিক কিছু বাল্ব, এবং কিন্তু অয়েল ল্যাম্পস মানে হচ্ছে তেল দ্বারা চলে এরকম কিছু ল্যাম্প দ্বারা কিন্তু, বা হ্যারিকেন বলতে পারো, সেগুলো দ্বারা কিন্তু সেই জায়গাটা মৃদুভাবে আলোকিত, মানে টিমটিম করে আলো জ্বলছে সেখানে। কারণ বুঝতেই পারছো আলোকিত বলার কারণ হচ্ছে ভোর 5টার কথা বলছে, এবং সেই সময়টা হালকা আধার, হালকা মানে আমরা যেটাকে বলতে পারি ডন বলতে পারি, যেটা হচ্ছে ভোরবেলা বলা চলে। সেই ভোরবেলার সময়টা কিন্তু আধো আধো অন্ধকার, আধো আধো সকালটা মানে আস্তে আস্তে সূর্য উঠছে, তো সেই সময়টা কিন্তু একটু আধা আধা প্রায় থাকেই সেই সময়টা, তাই জন্য কিন্তু ডিমলি লিট বলা হয়েছে। সেই সময়টা কিন্তু হালকা আলোকিত হয়ে আছে গোটা স্টেশনটা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস would just be visible in the faint light of dawn. অর্থাৎ রেলওয়ের চারপাশে যে জঙ্গলটা আছে সেই গোটা জঙ্গলটা কি জাস্ট বি ভিজিবল, মানে গোটাটাই কিন্তু সুদৃশ্যমান কিসের দ্বারা? ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। ডন মানে আমি আগে বললাম ভোরবেলা, ডনের দেখো বিপরীত হচ্ছে ডাস্ক মানে গধূলি, ঠিক আছে। তো ভোরবেলার সে মৃদু মৃদু যে আলোটা চারদিকে ছড়িয়ে গেছে, তার মধ্যে কিন্তু চারপাশের জঙ্গলগুলোও কিন্তু আলোকিত হয়ে গেছে, রেলওয়ে ট্র্যাকের যে আশেপাশে যে জঙ্গলগুলো আছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। তা দেউলি যে প্ল্যাটফর্মটা তার মধ্যে কি কি আছে দেখো, প্রথমেই বলছে দেখো এটা হচ্ছে লোন প্ল্যাটফর্ম। লোন প্ল্যাটফর্ম মানে হচ্ছে পুরো নির্জন একটা প্ল্যাটফর্ম সেটা। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে একটা অফিস আছে যেটা কিন্তু স্টেশন মাস্টারের একটা অফিস, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং আছে একটা ওয়েটিং রুম বা যেখানে প্রতীক্ষা করে ট্রেনের যাত্রীরা। The platform boasted a tea stall, সেখানে আছে কিন্তু একটা টি স্টল, চায়ের দোকান আছে, কারণ চায়ের দোকান ম্যান্ডেটরি, যেখানে যাও তুমি সবাই কিন্তু চা খেতে বেশ ভালোবাসে, ট্রেনের থেকে নেমে হোক ট্রেনে চেপে হোক সব কিন্তু চায়ের ব্যবসাটা ভালোই চলে, তাই জন্য চায়ের দোকান ম্যান্ডেটরি সেই স্টেশনেও কিন্তু আছে। এই ফ্রুট ভেন্ডার, একটা কিন্তু ফল বিক্রেতা আছে সেখানে, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস মানে বুঝবে, স্ট্রে মানে হচ্ছে দিশাহারা বলতে পারো, বা পথে যে কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরকে বলি আমরা স্ট্রে ডগস। সেই স্ট্রে ডগসগুলো কিন্তু পথের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে। নট মাচ এলস, এর থেকে বেশি কিছুই নেই, মানে খুব ছোট্ট স্টেশনের মধ্যে কিন্তু খুব একটা নির্জন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু একটা চায়ের দোকান এবং একটা ফল বিক্রেতা, তার সাথে কিন্তু কিছু কুকুর ঘোরাঘুরি করছে, যারা কিন্তু সেই পথহারা রাস্তার কুকুর। Because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. মানে হচ্ছে the train stopped there, ট্রেনটা সেখানে থামতো for only 10 minutes, 10 মিনিটের জন্য ট্রেনটা সেখানে থামতো। Before rushing into the forest, কারণ ট্রেনটা যাচ্ছে কোন দিকে? দেহরাদুন, এই দিকে, দেহরার দিকে যাচ্ছে। তাহলে এই দিকে যদি যাচ্ছে ট্রেনটা, তাহলে এই পাদদেশে কি ঘন জঙ্গলটাকে পেরিয়ে যেতে হবে, তাই জন্য দেখো লিখেছে যে সেটা 10 মিনিটের জন্য দাঁড়াতো বিফোর, আগে, কার আগে? রাসিং ইনটু দ্য ফরেস্ট, অর্থাৎ হচ্ছে ঘন যে বন জঙ্গল আছে তার মধ্যে দিয়ে চলে যাওয়ার আগে 10 মিনিটের জন্য এখানে কিন্তু দাঁড়াতো। Why it stopped at দেউলি? এটা যে কেন যে দেউলি মধ্যে দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি সত্যি করেই জানি না। Nothing ever happened there, এখানে যে কিছুই ঘটতো না। Nobody got off the train and nobody got in, কেউ এই ট্রেন থেকে নামতো না, কেউ এই ট্রেনে উঠতো না। There were never any coolies on the platform, এমনকি সেখানে কোনো কুলিও ছিল না সেই প্ল্যাটফর্মের মধ্যে। But the train would halt there a full 10 minutes, কিন্তু সেই ট্রেনটা সেখানে কিন্তু পুরো 10 মিনিটের জন্য দাঁড়াতো। And then a bell would sound, তারপরে কিন্তু একটা বেল বেজে উঠতো। The guard would blow his whistle,
গার্ড কিন্তু তার হুইসেল অর্থাৎ কিন্তু তার যে বাঁশিটা সেটা বাজাতো, অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। দেউলি কিন্তু আবার পেছন দিকে ছেড়ে আমরা এগিয়ে যেতাম এবং আস্তে আস্তে কিন্তু দেউলির কথা আর স্মৃতি থেকে কিন্তু আস্তে আস্তে মুছে যেত। I used to wonder what happened in দেউলি। আমার বারবার কিন্তু আমি এটা ভেবেই অবাক হতাম যে দেউলিতে আসলে হয়েছেটা কি। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই যে স্টেশনের যে দেওয়ালগুলো আছে তার পেছনে যে কি হয়, দেউলিতে কোনদিন লেখক নেমে দেখেননি। দেউলিতে পেছনে যে আদৌ কিছু আছে কি না, কেউ নামে না, কোনো কাজ ওখানে হয় না, কোনো কুলি নেই, কিছু নেই, কয়েকটা জাস্ট একটা দোকান, একটা ফল বিক্রেতা, চারদিকে কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, একটা স্টেশন মাস্টার জায়গা, একটা ওয়েটিং রুম, এই কটা জিনিসের মধ্যে একটা নির্জন প্ল্যাটফর্ম, এটার ব্যাপারে তিনি কিন্তু কৌতূহল ছিলেন খুব। আই অলওয়েজ ফিল সরি, লেখক কিন্তু দুঃখ অনুভব করতেন ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, সেই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মের জন্য, অ্যান্ড ফর দ্য প্লেস নোবডি ওয়ান্টেড টু ভিজিট, সেই জায়গাটার জন্য অর্থাৎ দেউলির জন্য, যেটা কিন্তু কেউই ঘুরতে বা সেখানে যেতে চাইতেন না, কেউ নামতো না, সেহেতু বলছে যে সেখানে কেউই ভিজিট করতে চাইতো না, ঘুরতে যেতে চাইতো না, সেই জন্য খুব খারাপ লাগতো লেখকের। I decided that one day I would get off the train at দেউলি। লেখক ঠিক করেছিলেন যে একদিন তিনি ট্রেন থেকে নামবেন কোথায়, দেউলিতে, and spend a day, spend মানে আগে বললাম কাটানো, তাহলে একদিন কাটাবেন তিনি দেয়ার, সেখানে, just to please the town, শুধু প্লিজ মানে হচ্ছে আনন্দিত করা, ঠিক আছে, মানে আনন্দ দেওয়া। তাহলে কি করবেন তিনি, না সেই টাউন অর্থাৎ সেই শহরটাকে তিনি কি করবেন, জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য সেখানে একটা দিন কাটাবেন বলে ঠিক করেছেন। I was 18, এবার কিন্তু তিনি কিন্তু 18 বছর বয়স, সেটা কিন্তু আমাদের কাছে রিভিল করলেন। তাহলে তার বয়স কত, 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদারকে সাথে দেখা করতে গিয়েছিলেন, অ্যান্ড দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা থামলো কোথায় গিয়ে, দেউলিতে গিয়ে ট্রেনটা থামলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে সেই প্ল্যাটফর্মে কেম ডাউন, নেমে এলো প্ল্যাটফর্মে, সেলিং বাস্কেটস, মেয়েটা কি বাস্কেট বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটি ছিল একটা শীতের সকাল, বুঝতেই পারছো লেখক যাই হচ্ছে কখন, মে মাসে যায়, তো সেই সময় কিন্তু একটা হালকা শীত ভাব যদি থাকে, তো সেক্ষেত্রে তার জন্য কিন্তু বলছে যে আর শীত ভাব থাকে আরও কারণ হচ্ছে সেটা হচ্ছে একটু উত্তর দিকের আমাদের অঞ্চল বলতে পারো, তাই জন্য কিন্তু সেখানে অলরেডি পাহাড় পর্বত এগুলো শুরু হচ্ছে, তাই জন্য একটু ঠান্ডা সেই সময়টা থাকে, তাই জন্য বলছে এটা ছিল একটা কোল্ড মর্নিং, একটা ঠান্ডা সকাল ছিল সেটা। And the girl had a shawl thrown across her shoulders, যেহেতু ঠান্ডার সকাল ছিল তাই জন্য কিন্তু মেয়েটা গায়ের মধ্যে একটা শাল জড়িয়েছিল। Her feet were bare, তার পাগুলো ছিল, বেয়ার মানে হচ্ছে খালি পা, ঠিক আছে, তার পাগুলো ছিল কি খালি, মানে তার মধ্যে জুতো বা চপ্পল কিচ্ছু ছিল না। Her clothes were old, তার যে জামা কাপড় বস্ত্র সেগুলো ছিল কি পুরনো। বাট she was a young girl, কিন্তু সে ছিল একজন যুবতী মেয়ে বলতে পারো। Walking gracefully and with dignity, হাঁটছিল কি গ্রেসফুলি মানে কি আনন্দের সহিত, and with dignity, dignity মানে হচ্ছে মর্যাদা আর আনন্দের সহিত কিন্তু সে হাঁটছিল, কারণ সে একটা মানে বাস্কেট বিক্রি করছে, তার সাথেও কিন্তু সে তার যে পেশা, তার যে অকুপেশন বলতে পারো বা তার যে জীবিকা নির্বাহ করছে সেটা দ্বারাও কিন্তু সে মর্যাদা তার মধ্যে কিন্তু মানে বজায় আছে, যে সেটাকেও সে একটা মর্যাদাপূর্ণ কাজ বলে মনে করেছে। লজ্জিত হবে যে সে যে এগুলো বিক্রি করতে হচ্ছে বলে করছে এরকম কিন্তু নয়, সে কিন্তু আনন্দের সাথে এবং কিন্তু মর্যাদার সাথে কিন্তু সে হেঁটে আসছিল। When she came to my window, she stopped, যখন তিনি লেখকের মানে ওই মেয়েটা লেখকের জানলার কাছে এলো সে থেমে গেল। She saw that I was looking at her intently মানে কি এক দৃষ্টে বলা চলে, ঠিক আছে, এটা দেখলো যে আমি তার দিকে এক দৃষ্টে কিন্তু তাকিয়েছিলাম। বাট অ্যাট ফার্স্ট সে প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে এরকম ভান করলো যে সে আমাকে যেন দেখেইনি। সি হ্যাড এ পেল স্কিন, তার ছিল একটা বিবর্ণ বলতে পারো ত্বক বা মুখ বলতে পারো, মুখের যে তার যে ত্বকটা ছিল সেটা বিবর্ণ ফ্যাকাশে ছিল। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, সেট অফ যদি পড়ে থাকো তাহলে এটা কিন্তু একটা ফ্রেজাল ভাব যার অর্থটা হচ্ছে যাত্রা করা,
কিন্তু এখানে কিন্তু সেট অফ মানে কিন্তু তা নয়, পুরোপুরি একটু আলাদা মানে আছে সেট অফে। যেমন বলতে গেলে সেট অফ হচ্ছে মেক সামথিং লুক বেটার, মানে কিছু সৌন্দর্যকে বৃদ্ধি করা। তাই বলছে তার ত্বকটা কেমন ছিল, বিবর্ণ ফ্যাকাশে, কিন্তু সেট অফ বাই কিন্তু তার সৌন্দর্য বৃদ্ধি করছিল কি, সাইনি ব্ল্যাক হেয়ার, তার যে কালো ঘন চুল ছিল সেটা, অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, সমস্যাজনিত তার যে কালো চোখ ছিল সেটা কিন্তু তার সৌন্দর্যকে অনেক গুণে বৃদ্ধি করছিল। অ্যান্ড দেন দোজ আইস, এবং তারপরে সেই যে চোখগুলো, সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড। সার্চিং মানে কিছু একটা খুঁজছে, অর্থাৎ সে তার জন্য কাস্টমার খুঁজছে, কারণ সে বাস্কেট বিক্রি করছে, তাই জন্য লেখা হচ্ছে সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে কি, এলোকুয়েন্ট মানে তুমি যদি এক কথাই বলতে যাও তাহলে বাকপটু বোঝায়, কিন্তু এলোকুয়েন্ট এখানে মানেটা বোঝাতে চেয়েছে যে লেখকের সাথে সে হয়তো কোনো কথা বলছে না, কিন্তু কোনো নিস্তব্ধ থেকেই যেন তার চোখেই অনেক কিছু কথা বলে দিচ্ছে, তাই জন্য কিন্তু চোখটাকে বাকপটু বলা হয়েছে, মানে চোখেই সে কিন্তু তার কথাকে বলে দিতে পারছে, তার মনের যে ভাবনাগুলোকে ব্যক্ত করতে পারছে। তাই বলছে সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, তার চোখগুলো ছিল কিরকম, সার্চিং মানে খুঁজছিল, এবং এলোকুয়েন্ট বাকপটু ছিল। মিট মাইন্ড, আমার চোখের সাথে তার চোখে দেখা হলো। ঠিক আছে, আচ্ছা। সে স্টুড বাই মাই উইন্ডো, সে দাঁড়িয়ে থাকলো আমার উইন্ডোর জাস্ট পাশে, বা উইন্ডোতে জানলাতেই দাঁড়িয়ে আসে বলতে পারো, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমাদের মধ্যে কেউই কিছু বললাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে সেখান থেকে সরে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি দেখতে পেলাম আমি আমার সিটটাকে ছেড়ে দিয়েছি এবং আমি কিন্তু ক্যারেজ ডোরে গিয়ে দাঁড়িয়ে আছি। ক্যারেজ মানে যে কামরা বা যে বগিটার মধ্যে ট্রেনে আমরা সফর করি, তার ডোর, তার যে দরজা, সেই দরজাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি সেই প্ল্যাটফর্মে। লুকিং দ্য আদার ওয়ে, অন্য যে পথটা বা রাস্তাটা, সেই রাস্তার দিকে আমি দেখছি। I walked across to the tea stall, সেখানে বলেছিলাম একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে কিন্তু লেখক গেল। A kettle was boiling over on a small fire, একটা ছোট্ট মৃদু দুবদুব করে যে আগুনটা জ্বলছে, সেই আগুনের ওপর কিন্তু বয়লিং মানে হচ্ছে বুঝতে পারছো ফুটছে, কি ফুটছে, আর কেটলি, কেটলি বলতে পারো, কেটেল বলতে পারো, কেটেলটা বেশি আই গেস সব থেকে বেশি আমরা কেটলি বলি বাংলাতে, কিন্তু কেটেলটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন। তো তার তো কেটেল ওয়াজ বয়লিং ওভার মানে হচ্ছে একটা কিন্তু কেটেল, তার উপর কিন্তু ফুটছিল, মানে তার মধ্যে হয়তো জল থাকবে, চায়ের জন্য বসিয়েছে, তো সেটা ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু সেই স্টলের যে মালিক, সেই মালিক ওয়াজ বিজি, ব্যস্ত ছিল। কিসের জন্য, কিসে ব্যস্ত ছিল, সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনে কিন্তু চা বিক্রি করার জন্য ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, সেই যে স্টলের মধ্যে, সেটা কিন্তু সেই মেয়েটা কিন্তু লেখকের পাশে এসেই কিন্তু দাঁড়ালো বা লেখককে ফলো করলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, অবশেষে মেয়েটি কথা বলেছে, বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা বাস্কেট কিনতে চাও? সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, কেন কথার সাথে তোমরা একটু পরিচিত থাকবে হয়তো সুগার কেন কথাটা শুনে। সুগার কেন মানে হচ্ছে আখ, ঠিক আছে, কিন্তু কেন মানে হচ্ছে বেত। যদি বেতের বাড়ি খেয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে বেত কতটা শক্ত হয়। তাহলে সেই বেতের তৈরি কিন্তু বাস্কেট, এইগুলোকে তাই জিজ্ঞাসা করছে তুমি কি একটা বাস্কেট নেবে? দে আর ভেরি স্ট্রং, সেগুলো হচ্ছে খুব শক্ত, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সব থেকে ফাইন, সব থেকে ভালো বেতের তৈরি কিন্তু এই বাস্কেটগুলো। নো আই সেড, আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার বাস্কেট দরকার নেই। We stood looking at each other, আমরা কিন্তু দাঁড়িয়ে থাকলাম একে অপরের দিকে তাকিয়ে, for what seemed a very long time, and she said, এবং for what seemed a very long time, এই কথা মানে ভালো করে বুঝবে, এটা মানে হচ্ছে আমার হয়তো মনে হলো না, মনে হচ্ছে কি seemed মানে মনে হলো অনেকটা সময় আমরা সেখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আদতে কিন্তু তা নয়। and she said, এবং সে বলল, are you sure you don't want a basket, তুমি কি নিশ্চিত যে তুমি কোনো বাস্কেট নেবে না? অলরাইট, গিভ মি ওয়ান, বেশ নাও, একটা দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং আমি নিলাম সবার উপরে যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটা। অ্যান্ড গেভ হার আ রুপি, এবং তাকে দিলাম একটা রুপি।
হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। অর্থাৎ কাউকে যদি আমরা কোনো টাকা দিতে যাই বা কিছু দিতে যাই, তাদের হাতের সাথে তো বা আঙুলের সাথে তো আমাদের স্পর্শ ঘটে, কিন্তু ওপর থেকে লেখক এরকম করে ছেড়ে দেন জাস্ট টাকাটা, মানে হাতের সাথেও স্পর্শ করতে, দেখো এটাই লিখেছে, দেখো হার্ডলি ডিয়ারিং, মানে তার কিন্তু নার্ভাস ফিল করছিলেন তিনি কিন্তু ইতস্তত বোধ করছিলেন। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার, যেন তার আঙুলের সাথে স্পর্শ না হয়, কারণ একটা অজানা একজন মানুষ, তার জন্য কিন্তু তিনি কিন্তু হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স কথাটা ব্যবহার করেছেন। As he was about to speak, জানো যেহেতু সে কিন্তু জাস্ট বলতে গেল, কিছু একটা যেন বলতে গেল সেই টাকাটা পাওয়ার পর, দ্য গড ব্লিউ হিজ হুইসেল, গড কিন্তু তার হুইসেলটা বা বাঁশিটা বাজিয়ে ফেললো, অর্থাৎ কথাটা শোনা গেল না। সে সেড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, তারপরেও কিছু বলতে গেল কিন্তু সেটা হারিয়ে গেল কি সে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, তার সেই যে বেলের যে আওয়াজটা, বেল যে বাজাটা, তার মধ্যে কিন্তু সেটা হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিন দেখো শুরু হওয়ার সময় একটা আওয়াজ হয় না, সেইটাকে বলছি হিসিং অন দ্য ইঞ্জিন, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল আর হিসিং অফ দ্য ইঞ্জিন, এই দুটো আওয়াজের মধ্যে কিন্তু সে যেটা বলতে গেল সেটা কিন্তু হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে ফিরে যেতে হলো আমার কম্পার্টমেন্ট, অর্থাৎ সেই বগি বা যে কামরাটার মধ্যে সফর করছিল সেখানে ফিরে যেতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড, সাডার মানে কি নড়ে চড়ে উঠলো, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, ট্রেন যখন ছাড়ে বা শুরু হয় তখন কিন্তু আমরা সামনের দিকে হালকা ঝুঁকে পড়ি, সেটাকে বলছে জল্টেড ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনে, জল্টেড মানে হচ্ছে ঝুঁকে পড়া বা ঝাঁকুনি পাওয়া, ঠিক আছে? তাহলে জল্টেড ফরওয়ার্ড আর সাডার্ড, সাডার্ড মানে হচ্ছে নড়ে চড়ে ওঠা। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখলাম যখন সেই প্ল্যাটফর্মটা স্লিপড অ্যাওয়ে মানে পেরিয়ে চলে গেল। She was alone on the platform, এমনিতেই জানি প্ল্যাটফর্মটা নির্জন, তার উপরে কিন্তু সেই মেয়েটা পুরোপুরি তাই জন্য একা ছিল সেই প্ল্যাটফর্মের মধ্যে। অ্যান্ড she didn't move, সে কিন্তু একবারের জন্য কিন্তু নড়চড় করলো না। But she was looking at me and smiling, সে কিন্তু আমার দিকে কিন্তু তাকিয়েছিল এবং কিন্তু হাসছিল। I watched her until the signal box came in the way, আমি তাকে ততক্ষণ দেখতে থাকলাম যতক্ষণ পর্যন্ত সেই সিগন্যাল বক্স যেটা ছিল, অর্থাৎ যার মধ্যে আমরা গ্রিন, রেড, ইয়েলো এই সিগন্যালগুলো দেখি, ট্রেন যেখান থেকে দেখে নিজেকে অপারেট করে ট্রেনের ড্রাইভার কীভাবে ট্রেনটা চালাবে সেটা সিদ্ধান্ত নেয়, তো সেই সিগন্যাল বক্সটা যতক্ষণ না আমার চোখের সামনে চলে এলো, মানে আমাদের দুজনের মধ্যে সিগন্যাল বক্সটা যতক্ষণ না চলে এলো ততক্ষণ পর্যন্ত কিন্তু লেখক তাকে দেখতে থাকলো। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপর কিন্তু সেই জঙ্গলটা সেই স্টেশনটাকে ঢেকে ফেলবে। হিট, হিট হচ্ছে সেকেন্ড ফর্ম হাইডের, হাইড মানে লুকোনো, হাইড, হিট, হিডেন আমরা জানি, তো হিট অর্থাৎ সেই স্টেশনটাকে কিন্তু পুরোপুরি লুকিয়ে ফেলেছে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তাও লেখক তাকে দেখতে পাচ্ছিল সেখানে একা দাঁড়িয়ে থাকতে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি কিন্তু বসে থাকলাম, জেগে বসে থাকলাম ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, রেস্ট মানে এমনিতে বিশ্রাম, কিন্তু রেস্ট অফ দ্য জার্নি মানে জার্নির শেষ কিছু সময় ধরে আমি কিন্তু জেগে বসে থাকলাম। কারণ ট্রেনে যখন আমরা যাত্রা করি একটু হালকা ঝিমুনি ভাব আসেই, ঢুলতে ঢুলতে কিন্তু আমরা প্রায়শই যাত্রা করে থাকি, কিন্তু লেখক এই যে মেয়েটাকে দেখার পর কিন্তু তিনি কিন্তু মানে সেই জেগেই কিন্তু বসে জেগে কিন্তু বাকি জার্নিটা কিন্তু তিনি করলেন, যাত্রাটা করলেন। অর্থাৎ औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes, অর্থাৎ আমি আমার মন থেকে রিড মানে হচ্ছে মুক্তি পাওয়া, I could not rid my mind, আমি আমার মাইন্ড থেকে বা মন থেকে মুক্ত করতে পারছিলাম না the picture of the girl's face, সেই ছবিটা, সেই মেয়ের মুখের ছবিটাকে, and her dark smoldering eyes, ডার্ক মানে বুঝতে পারছো কালো চোখ ছিল, আগে আমরা বলেছি। স্মোল্ডারিং মানে কি? স্মোল্ডারিং মানে হচ্ছে ইন্টেন্স ইমোশন যার মধ্যে আছে, বেশ কিছু ধরনের কিন্তু অনুভূতি যার মধ্যে আছে, সেটাকে বলছি আমরা স্মোল্ডারিং। সেই স্মোল্ডারিং আইসটা কিন্তু আমরা সেই তার মধ্যে কিন্তু বুঝছিল না ছবিটা। When I reached there, the incident became blurred and distant, অর্থাৎ যখন লেখক দেরাতে পৌঁছালো, অর্থাৎ তার গ্র্যান্ডমার যে বাড়িতে সেখানে পৌঁছালো, তখন কিন্তু এই গোটা ঘটনাটা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট,
অর্থাৎ সেটা হয়ে গেল আবছা হয়ে গেল, যেন ডিস্টেন্ট মানে কি সময়ের অনেক আগে কিন্তু এই ঘটনাটা যেন ঘটেছে, বহু আগের ঘটনা, তেমন আবছা হয়ে গেল। যেমন আমাদের চাইল্ডহুড বা ছোটোবেলাকার যে ঘটনাগুলো সেগুলো আমাদের কাছে আবছা হয়, যেমন তেমনই কিন্তু যেন অনেক আগে ঘটেছে এরকম মনে হলো, তেমন আবছা হয়ে গেল ঘটনাটা। ফর দেয়ার ওয়ের আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ ঠাকুমার বাড়ি গেছে, দিদার বাড়ি গেছে, তো সেখানে কিন্তু মানে অনেক কিছুই থাকে, আমরা আনন্দ করতে যাই সেখানে, সেখানে কিন্তু অনেক কিছু মধ্যে কিন্তু তিনি লেখক কিন্তু ভুলে গেল এই মেয়েটার কথাটা। তাই যে বলছে সেখানে কিন্তু অনেক অন্য জিনিস ছিল যেটা আমার মাইন্ডকে অকুপাই করে নিল, আমার মনের মধ্যে জায়গা করে নিল। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, শুধু সেই সময় যখন তিনি ফেরত আসার জন্য যাত্রা করছিলেন। 2 months লেটার, আগেই বলেছি মেয়েতে যেতে তিনি জুলাই শেষ করে ফিরে আসতেন, তাহলে যখন তিনি 2 মাস পরে ফিরে আসার সময় যাত্রা করছিলেন, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, লেখক কিন্তু মনে পড়লো সেই মেয়েটার কথা। কিন্তু তারপরে কি হলো সেটা জানবো আমরা নেক্সট পার্টের মধ্যে, কারণ একটা পার্টকে প্রচুর বড় করে নিয়ে পড়ার মধ্যে কোনো একটা মজা নেই, কিন্তু আবার শর্টের মধ্যে স্টোরিটাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু তার মধ্যে কোনো মজা নেই, কারণ লেখক যখন লিখেছেন তার লেখাটাকে একটু ডিকোড করে না পড়লে, বেশ ভালোভাবে না বুঝলে, ইমোশনসগুলোকে ফিল না করলে কিন্তু এর মধ্যে কিন্তু একটা সেই মজাটা আসে না। তাই জন্য আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রেখে সীমাবদ্ধ রাখছি, এবং নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু আমরা বেশ কিছুটা অংশ আবার শেষ করব। দুটো কি তিনটে পার্টের মধ্যে আমি কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করছি এটাকে, কারণ ভালোভাবে পড়তে হবে এবং ভালো একটা রেজাল্ট করতে হবে আমাদেরকে। তো এই চ্যানেলের মধ্যে হয়তো এবার রেগুলার ভিডিও দিতে চাইবো, কারণ আগেও হয়তো রেগুলার ভিডিও দিতে স্টার্ট করেছিলাম কিন্তু রেগুলারিটি মেনটেন করিনি। তো যদি ভালো লেগে থাকে, এর মধ্যে থেকে যদি কিছু বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কী করতে হবে তুমি জানোই, আর কমেন্টে বলো, শেয়ার করতে পারো। তার ফলে যারা যারা এখনো পর্যন্ত সহায়িকা এখনো কিন্তু রিলিজ হয়নি, বা বলতে পারো অনেক স্কুলে এখনো পড়ানো শুরু হয়নি, তো আগে থেকে পড়ে রাখতে পারো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। এই বলে ভিডিওটাকে শেষ করছি, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, বাই।